বিয়ের সপ্তম দিনই যখন ডিভোর্স পেপার হাতে বাপের বাড়িতে উঠেছিলাম, বাবা তখনই স্ট্রোক করে বসেছিলেন। একটুও না ঘাবড়ে সোজা হসপিটালে নিয়ে বাবাকে ভর্তি করিয়েছিলাম নিজেই। ছোট ভাইটা কথা না বলে চুপ করে চেয়ারে বসেছিল, আর আমি হসপিটালের সিলিংয়ের সাদা কাভার দেখতে দেখতে ভাবছিলাম, দোষ কী ছিল আমার? বিয়ের প্রথম রাতেই বুঝেছিলাম আমার স্বামী বা শাশুড়ির কারো পছন্দই আমি ছিলাম না। শাশুড়ি তো বরণ পর্যন্ত করতে আসেননি। পরে শুনেছিলাম চাচি শাশুড়িরা খুব জোরাজুরি করে ধরে এনে বরণ করিয়েছিলেন। ঘোমটা মাথায় দিয়ে এক বুক আশা নিয়ে বসেছিলাম বাসর ঘরে। চারিদিকে নানান ফুলের মোহনীয় ঘ্রাণ, আবছা আলো, সব মিলিয়ে একটু আগের বরণের ঘটনা ভুলে চুপ করে বসেছিলাম কারো আশায়। কিন্তু সেই আশাটাও ভেঙে গেল যখন চুপচাপ আড়ি পেশে শুয়ে পড়ল ওপাশ ফিরে। ঘরে যে সে ব্যতীত অন্য কেউ আছে সেটা যেন দেখলই না সে। প্রথমে অবাক হলেও একটু পরে প্রচণ্ড আত্মসম্মানে এসে লাগলো ব্যাপারটা। কতক্ষণ চুপ করে বসে ঘোমটা উঠিয়ে দেখলাম, ভাবলাম হয়তো খুব ক্লান্ত তাই এভাবে ঘুমিয়ে গেছে। কিন্তু পরে আবার ভাবলাম, একবার একটা কথা বলারও কি এনার্জি ছিল না ওনার? হঠাৎ বুঝতে পারলাম এই অপমানটা চোখের নোনা জল হয়ে টপ টপ করে পড়ছে গাল গড়িয়ে। মাস্টার্সের মাঝামাঝি বাবা যখন আরিফের কথা আমাকে বলল, তখন বাবাকে বলেছিলাম, বাবা এত তাড়াতাড়ি বিয়ে কেন করব আমি? পড়াশোনাটা তো আগে শেষ করি। বাবা সুন্দর করে বুঝিয়ে বলেছিল, আচ্ছা মা, তুই কেন এত গো ধরেছিস বলতো? বিয়ে পরে পড়বি, আরিফ খুব ভালো ছেলে। মুনিয়া মা আমার, তুই আর না করিস না। মা ছাড়া বাবার কাছে মানুষ হওয়ার কারণে খুব দুর্বল ছিলাম তার উপরে, তাই চোখ বন্ধ করে রাজি হয়ে গিয়েছিলাম বিয়েতে। বিয়ে ঠিক হওয়ার পরে 3 দিন দেখা হয়েছিল, কিন্তু আমার শাশুড়ি আসেননি একদিনও। বিয়েতেও শুধু আরিফ আরও কয়েকজন বন্ধুই এসেছে, ফ্যামিলির কেউই আসেনি। বাবা প্রশ্ন করতেই ওর এক বন্ধু হেসে বলেছে, আরে তাওই সবার ভাইরা জ্বর তাই আসে নাই, চিন্তার কিছুই নাই। বাবাও নিশ্চিত হয়েছিল সুন্দর এক আশ্বাস পেয়ে। পরের দিন ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হয়ে রান্নাঘরের উদ্দেশ্য বের হলাম, তখনও আরিফ ঘুমোচ্ছে। আমাকে রান্নাঘরে দেখেই আমার শাশুড়ি বললেন, তুমি ভালো করে তৈরি হয়ে নাও, আমাদের কিছু আত্মীয় আসবে তোমাকে দেখতে। মনে মনে ভাবলাম, যাক মহিলা আমার সাথে কথা তো বলেছেন। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক জবাব দিলাম। নাস্তার পরে আমার খালা শাশুড়িরা এসে হাজির। বিশাল এক গ্যাং, মনে হয় 20-25 মানুষ হবে। প্রথমে ঘোমটা সরাতেই সবাই মোটামুটি একদম নীরব হয়ে গেল। একটু পরেই শুরু হলো ফিসফিসানি। এ কি বিয়ে করেছে আমাদের আরিফ? এ দেখি পাতিলের তলির চেয়েও কালো। ভিড়ের মধ্য দিয়ে কে যেন বলে উঠল, রাতে তো অন্ধকারে এরে খুঁজেই পাওয়া যাবে না, আর বাচ্চা কাচ্চা হলেও তো মায়ের মতনই হবে। আবার আর একজনের মন্তব্য। এসব মন্তব্য শুনে প্রথমে কান্না পেলেও পরে খুব হাসিই পাচ্ছিল। বিয়ের দ্বিতীয় দিন এরা হবু বাচ্চা নিয়ে চিন্তা করতেছে, আর চোখে শাশুড়ি মায়ের দিকে তাকাতেই ওনার চোখে এক আদিম হিংস্রতার বহিঃপ্রকাশ দেখলাম। চক্ষু দুটো জ্বলছে, স্পষ্ট বোঝা যাচ্ছে উনি খুব উপভোগ করছেন ব্যাপারটা। হঠাৎই যেন মাথায় ভূত চেপে গেল। লোক লজ্জা সব ভুলে মাথায় ঘোমটা একটু সরিয়ে উঠে দাঁড়ালাম। প্রচণ্ড জেদ নিয়ে বললাম, বিয়ের আগে তো আমাকে দেখেই এনেছেন আপনারা, তখন গায়ের রং দেখেননি? আর সাদা কালো সব আল্লাহর সৃষ্টি। এইটা নিয়ে এত কথার তো কোনো প্রয়োজন দেখছি না আমি। আমার এটুকু কথাতেই যেন ভীমরুলের চাকে ঢিল পড়ার মতন হলো। সবাই নানান কথা বলতে লাগলো। কেউ বলল, আজ তো একটা বেয়াদব মেয়ে, বাপ মা শিক্ষা দেয়নি বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেটার। কেউ বা আবার আমার শাশুড়িকে বলল, তোমার বউয়ের এত রোয়াব, 2 দিনেই মুখে মুখে তর্ক করা শুরু করেছে। দিন তো আরও পড়েই আছে। এত সব কিছুর রেজাল্ট পেলাম সন্ধ্যায়। আরিফ হুড়মুড়িয়ে ঘরে ঢুকেই আমার খোপার মুঠ চেপে ধরে বলল, কালির ঘরের কালি, খালি টাকার জন্য তোরে বিয়ে করেছি, না হলে তোরে আমার ঘরের পাপোশও বানাতাম না। যা এক্ষুনি আমার মা খালাদের পায়ে ধরে মাপ চাইবি। যদি মাপ না চাস কেটে টুকরো টুকরো করে ফেলবো।
সজোরে আরিফের হাত আমার চুল থেকে সরিয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে বললাম, মাপ চাইবো কোন দুঃখে? আমি কি করেছি? আমাকে সবার সামনে এমন অপমানের কারণ কি? আমার এমন রূপ দেখে আরিফ এক লাথি দিয়ে দরজা খুলে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। বাকি যে 5 দিন ছিলাম ওই বাড়িতে, প্রতিটা দিন মনে হয়েছে নিজেই নিজেকে শেষ করে দেই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে। শেষের দিন তো আরিফ নিজেই এসে একটা খাম হাতে দিয়ে বলল, তোর মতন মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না, তুই আমারে মাপ কর। তোর কারণে সংসারে এত অশান্তি। তোর সাথে সংসার করলে আমার যে বাচ্চা হবে সেটাও তোর মতনই কয়লা হবে। চামড়ার এই রং, তারপরেও এত এত তেজ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মাপ করার জন্য। আর হ্যাঁ, আবারও বলে গেলাম, গায়ের রংটা এতটা ফ্যাক্ট না যতটা আপনারা এটাকে ফ্যাক্ট বানাচ্ছেন। এক কাপড়ে চলে এসেছিলাম ডিভোর্স পেপার হাতে নিয়ে, তারপরে এই হসপিটালে বসে আছি। এত এত ধাক্কা গত কয়েকদিনে খেয়েছি, এখন আর কোনো কিছুতেই বিচলিত করতে পারছে না যেন আমায়। নিজেই নিজেকে কেমন জানি না শক্ত করে ফেললাম। বাবা সে যাত্রায় অনেক নাকাল পোহায়ে সুস্থ হলেন। নিজেও আবার পড়াটা শুরু করলাম। ক্লাস, টিউশনি এসবের মাঝে ডুবে যেয়ে সেই 7টা দিনের কথা ভুলে যেতে চাইলাম আমি। MBAটা শেষ করেই একটা ব্যাংকে ক্যাশিয়ার পোস্টে জয়েন করলাম। বাবা বারবার বলতেন, মুনিয়ামা আমি খুব অন্যায় করেছি তোর সাথে, আমাকে ক্ষমা করে দিস। বাবার কথা শুনে আমি বারবার ভাবতাম, আসলেই কি দোষ বাবার? উনি তো আমার সুখের জন্যই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন। আসলে দোষ কারোই না, দোষ আমার কপালের। আর এই নিয়তি আমি মেনেও নিয়েছিলাম। সারাদিন কাজ করে রাতে পড়তাম BCS-এর পড়া। এমন করে জীবন থেকে চলে যাচ্ছিল এক একটা দিন। ব্যাংকের সিনিয়র অফিসার নিয়াজ এসে একদিন ডেস্কে দাঁড়িয়ে বললেন, মুনিয়া তো একটা পাখির নাম, সেটা কি জানেন? জানি। পাখিটার চোখ খুব বড় বড়, ঠিক যেমন আপনার চোখ। সেই প্রথম হয়তো কারো মুখে নিজের প্রশংসা শুনেছিলাম। বাসায় যেয়ে আয়নাতে ভালো করে দেখতে লাগলাম, আসলে কি আমার চোখ বড় বড়? এমন করে নিয়াজ আর আমি আস্তে আস্তে যেন কাছাকাছি চলে আসতে লাগলাম। BCS-এর ফরেন গ্যাজেটে যেদিন নাম এসেছিল আমার, সেদিন মনে হয় আমার চেয়ে বেশি খুশি হয়েছিল নিয়াজ। হাতে হাত রেখে বলেছি, ওগো কাজল কালো নয়না, তোমারই শুধাই। বাঁধবে নাকি আমার সনে তোমার রাত্রি দিন? সেটা যে শুধাই। এই পৃথিবীতে মনে হয়েছে এই একটা মানুষই আছে, যে কিনা আমাকে আমার গায়ের রং দেখে নয়, ব্যক্তি আমাকে ভালোবাসার চিরন্তন। সেই ভয়ানক 7 দিন ভুলে আবার শুরু করলাম জীবনের নতুন অধ্যায়। আসলে নতুন করে জীবনকে দেখতে শুরু করলাম। যেহেতু ফরেন গ্যাজেটের ক্যাডার ছিলাম, প্রথমেই পোস্টিং দিল সুইডেনের স্টকহোমে। বিয়ের 3 মাসের মাথায় চলে গেলাম। এরপরে জীবনের গাড়ি ঘুরতে লাগলো, আর আমিও দৌড়াতে লাগলাম। কখনো বার্লিনে, কখনো বা ডারবানে। নিয়াজের এ নিয়ে কখনো আপত্তি ছিল না। তার এক কথা, এই উছিলায় সে দুনিয়া ঘুরে দেখতে চাই। পিউ যখন আমার পেটে 8 মাসের, তখন আমি সিডনিতে নিয়াজের হাত ধরে বলেছিলাম, আচ্ছা আমাদের বাচ্চাটা যদি কালো হয় তখন কি তুমি রাগ করবে? আমার গালটা নিজের 2 হাতের মুঠোয় পুড়ে নিয়াজ বলেছিল, আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী হলে তুমি। যদি আমার বাচ্চাটা আমার মতন ধলা মূলা হয় তাহলেই বরঞ্চ বেশি খারাপ লাগবে, বুঝলে কৃষ্ণকলি? সেদিন আবারও একবার মনে হয়েছিল আসলেই পৃথিবী অসম্ভব সুন্দর। কথা কাব্য পেজ না, মেয়েটা একদম আমার মতন হয়নি। তার বাবাকে খারাপ লাগিয়ে একদম বাবার মতন দুধে আলতা গায়ের রং নিয়ে পৃথিবীতে এসেছিল। যেতে যেতে 9টা বছর চলে গিয়েছে পিউ পৃথিবীতে আসার পরে। আমার এই ভয়াবহ জবের কারণে নিয়াজ চাকরি ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়ায় ব্যবসা শুরু করেছে। মেয়েকে সামলানো, বাসা দেখাশোনা সবই ও করে, আর আমি মেহমানের মতন মাঝে মাঝে বেড়াতে আসি। এমন করে দিন যাচ্ছিল। আমার শ্বশুর অসম্ভব অসুস্থ। বিয়ের পরে সাধারণ শ্বশুরবাড়ির সাথে এতটা যোগাযোগ রাখতে পারিনি, তাই নিয়াজদের বাসায় লোকেদের চিনি অতটা বেশি না। নিয়াজ আর পিউ আমার শ্বশুরের অসুস্থতার কারণে 2 দিন আগে বাংলাদেশে পৌঁছে গেছে। আমি আটকে গেছিলাম অফিসের জরুরি কাজে। 2 দিন পরে যখন সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে
কাতার এয়ারওয়েজের একটা ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছালাম। তখন মোটামুটি বিধ্বস্ত অবস্থা। 8 ঘন্টা 35 মিনিটের ফ্লাইটে মোটামুটি 8,000 বার ঝাঁকি দিয়েছে। মাত্র 2 ঘন্টার ট্রানজিট মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মালয়েশিয়ান এয়ারওয়েজের বোর্ডিং পাস হাতে নিয়ে যখন বিজনেস ক্লাসে ঢুকবো, তখন হঠাৎ ইকোনমি ক্লাসের একদম সামনের সিটে এক মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম। অন্য পাশের একজোড়া চোখও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। পিছনের লোক দাঁড়িয়ে আছে দেখে বিমানবালা নম্রভাবে আমার সামনে এগোতে বলল। চুপ করে নিজের সিটে বসতেই যেন অতীতের সেই 7টা দিন আবারও আমার সামনে এসে দাঁড়ালো। মালয়েশিয়ান এয়ারওয়েজের সেই 2 ঘন্টার ফ্লাইট আমার কাছে যেন 200 বছরের দূরত্বের মতন লেগেছে। বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করতে যাত্রীরা মোটামুটি আস্তে আস্তে নামা আরম্ভ করলো। আমি ইচ্ছা করেই সবার পরে নামলাম, যাতে আরিফের মুখোমুখি না হতে হয়। লাগেজ রিসিভ করে যখন ট্রলি ঠেলে বেরোতে যাব, তখনই পেছন থেকে ডাক দিল, শোনেন, আপনি মুনিয়া না? হ্যাঁ, আমি মুনিয়া। আরও একটা বড় পরিচয়, আমি আপনার 7 দিনের বউ ছিলাম। নিজেকে খুব শক্ত করে উত্তর দিলাম। আরিফ আরও এগিয়ে এসে বলল, মালয়েশিয়ায় থাকো বুঝি? আমিও ওখানেই কাজ করি। আর হ্যাঁ, এখনও দেখি আগের মতনই অহংকারী আছো। পিওয়ার নিয়াজ এসে দাঁড়িয়ে রয়েছে এক্সটি পয়েন্টে। আমি এখান থেকেই দেখতে পারছি ওদের। আরিফ আবারও বলল, গায়ের রং তো এখনও আগের মতনই আছে। বিয়ে শাদী কিছু হয়েছে নাকি কারো গলায় ঝুলতে পারোনি এখনও? আমি বিয়ে করেছি ধপধপে ফর্সা এক মেয়েকে। এসব শুনতে শুনতে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। সামনে আরিফের ধপধপে বউ, আর সাথে তার কালো শ্যামলা কিন্তু মিষ্টি একটা মেয়ে। লোকটার কথা শুনে আবারও হাসি পেল। মনে হলো অনেকক্ষণ শুনেছি, এবার কিছু বলার পালা। ঘুরে স্থির হয়ে আরিফের দিকে তাকিয়ে বললাম, আমার গায়ের রং যেমন কালো এখনও আছে, আপনি তেমনই অভদ্র এখনও আছেন। কাউকে তুমি করে বলাটা অভদ্রতা। আর আমি মালয়েশিয়ায় থাকি না, আমি অস্ট্রেলিয়ায় থাকি। বাংলাদেশ এম্বাসিতে জব করি, হাই কমিশনার আমি। আর সর্বশেষ প্রশ্নের উত্তর, আমি কারো গলায় ঝুলিনি, বরং আমাকেই জোর করে গলায় ঝুলিয়েছে একজন। আর হ্যাঁ, আমার মেয়েটা কিন্তু আপনার মেয়ের মতন শ্যামলা না, ধপধপে ফর্সা, ওই যে আমার মেয়েটা। কিন্তু মজার কথা জানেন, মেয়ের বাবার খুব খারাপ হয়েছিল কেন মেয়ে আমার গায়ের রং পেল না। বয়স তো কম হলো না, সময় আছে, চেঞ্জ হন। এটুকু বলেই সোজা হাঁটা শুরু করলাম নিয়াজ আর পিওর দিকে। পিছনে পড়ে রইল এক নিচু মনের মানুষ, যাকে মানুষ বলাও অন্যায় হবে হয়তো। সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায়, কিন্তু আত্মসম্মান ছাড়া মানুষের মেরুদণ্ডটাই যেন ভেঙে যায়। আমি আমার আত্মসম্মান বিসর্জন কখনো দেইনি, দেবও না। বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় হাসি খুশি থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।